আচ্ছা, তাহলে আপনাদের স্লাইড ওপেন করে দিই। গতকাল আমরা দণ্ডবিধির 33 পর্যন্ত দেখছি, আজকে হচ্ছে 34, যেখানে কমন ইন্টেনশন নিয়ে আলোচনা করা হয়েছে বা একই অভিপ্রায় নিয়ে আলোচনা করা হয়েছে। এই সেকশনটার মূল বিষয় হচ্ছে যখন একাধিক ব্যক্তি একই নিয়ত নিয়ে বা একই অভিপ্রায় নিয়ে বা একই ইন্টেনশন নিয়ে কোনো একটা কাজ করবে বলে ঠিক করে এবং সেই কাজটা সম্পাদিত হয়, তখন প্রত্যেককে এমন ভাবে দায়ী হবে যে তারা আলাদা আলাদা ভাবে কাজটা করেছে, অর্থাৎ সবাই একই ভাবে দায়ী হবে। এই 34 সেকশনটা আপনারা কোর্টে খুব বেশি ব্যবহার করতে দেখবেন, বিশেষ করে ডাকাতি বা বেআইনি সমাবেশে যদি কোনো অপরাধ করে ফেলে তখন তো একজন ব্যক্তি থাকে না। যখনই একের অধিক ব্যক্তি চলে আসবে তখনই হচ্ছে 34 সেকশনটা আসে। আবার চুরির ক্ষেত্রে 34 আসতেও পারে, আবার নাও আসতে পারে। যেমন ধরেন একজন চুরি করলো, আসবে না, বাট একাধিক জন মিলে যদি চুরি করে তখন 34 সেকশনটা চলে আসবে। অর্থাৎ সংখ্যা হতে হবে দুই। 34 সেকশনের মূল কথা প্রত্যেকের একই অভিপ্রায় থাকতে হবে যে তারা একটা অপরাধ সংগঠন করবে, অর্থাৎ পূর্ব পরিকল্পনা থাকতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আর তারপরে যেটা থাকতে হবে, সেই পরিকল্পনা অনুযায়ী তাদের একটা কাজ সম্পাদন করতে হবে এবং সেক্ষেত্রে তারা প্রত্যেকেই একইভাবে দায়ী হবে। ধরেন সেই অপরাধটা সংগঠন করতে যে একজন সরাসরি অপরাধে যুক্ত হলো, আরেকজন যুক্ত হলো না, বাট সাপোর্ট দিল, পাশে দাঁড়িয়ে থাকলো, সেও একইভাবে যুক্ত হবে। এটা বলা যাবে না যে আমি তো তাকে আঘাত করি নাই, গুলি করি নাই, বা আমি সরাসরি চুরির মালটাল আনি নাই, আমি তো গেটের বাইরে দাঁড়াইছিলাম। বাট তারা প্রত্যেকে মিলে তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী একটা কাজ সংগঠন করতে গেছে। সেখানে হয়তো বা কেউ একটু বেশি অপরাধ করে ফেলেছে বা কাজে বেশি অবদান রেখেছে, আবার কেউ হয়তো বা কাজে অল্প অবদান রেখেছে, কিন্তু তার জন্য শাস্তি এক একজনের এক এক রকম হবে না। তাদের প্রত্যেকের একই শাস্তি হবে এবং ধরে নেওয়া হবে যে তারা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি অপরাধটা সংগঠন করেছে। এখন আমরা মূল সেকশনে যাই, যে সেকশন আসলে কি বলছে। এখানে বলছে যে 34-এ যে কতিপয় ব্যক্তি কর্তৃক একই উদ্দেশ্য সাধনকল্পে কৃত কার্যকর, যখন সকলের একই অভিপ্রায় পূরণ করার জন্য কোনো অপরাধমূলক কাজ করে তখন অনুরূপ ব্যক্তিগণের প্রত্যেকে উক্ত কাজের জন্য দায়ী হবেন যেন উক্ত ব্যক্তি কর্তৃক একাকী কাজটা সম্পাদিত হচ্ছে। মানে তারা আলাদা আলাদা কাজটা সম্পাদিত হয়েছে, মানে একজন মিলেও যদি কাজ, একজন ধরেন কাজটা করলে যে শাস্তি হতো তাদের ওই দুইজনের বা তিনজনের একই শাস্তি হবে। এখানে সাধারণ অভিপ্রায়ের হচ্ছে এই কয়টা পয়েন্ট থাকতে হবে, যে একাধিক ব্যক্তি প্রথম শর্ত, তারা সকলেই একই অভিপ্রায়ে অপরাধমূলক কাজটা করছে। অভিপ্রায়ের মানে হচ্ছে তাদের একটা কি পূর্ব পরিকল্পনা ছিল বা ইন্টেনশন ছিল, কমন ইন্টেনশন, প্রত্যেকের নিয়ত এক এবং তাদের প্রত্যেকের নিয়ত হচ্ছে উক্ত অপরাধটা করা। তো তাদের একটা পূর্ব পরিকল্পনা ছিল। 34-এর থেকে 35 দেখতে কিছুটা একই লাগে, কিন্তু পার্থক্য একই রকম, একই মানে এই পরিকল্পনা, এই 2 নম্বর পয়েন্টটাই হচ্ছে আপনাদের 34 এবং 35-এর পার্থক্য নির্ণয় করে। তো তাদের একটা পূর্ব পরিকল্পনা থাকতে হবে এবং সকলের অভিপ্রায়কে সার্থক করার জন্য অপরাধমূলক কাজটা সম্পাদন করতে হবে। মানে কাজটা অবশ্যই সংগঠিত হতে হবে, যে অপরাধটা তারা পরিকল্পনা করেছিল সেটা অবশ্যই সংগঠিত হতে হবে। এই তিনটা হচ্ছে 34-এর উপাদান। তো আপনাদের লিখিততে অনেক সময় আসে যে টিকা আসে 34-এর উপাদান গুলো লেখে, তখন আপনারা এই যে সেকশন টেকশন ধরে দিবেন, সাথে একটা উদাহরণ দিয়ে দিলে এবং এই নোট গুলো দিয়ে দিবেন। এই নোটে একটা কেসের নাম বলছে, যেটা হচ্ছে এই মামলার খুব বিখ্যাত একটা কেস, সেটা হচ্ছে বারেন্দ্র কুমার ঘোষ ভার্সেস দা কিং এম্পেরর। এটা ব্রিটিশ আমলের একটা কেস, 1923 সালের দিকে।
হ্যাঁ, তো এই আহ, কলকাতার শঙ্করীতলা পোস্ট অফিসের পোস্টমাস্টার ছিলেন। তো উনি, তখন তো পোস্টের মাধ্যমে টাকা আদান প্রদান করা হতো। তো ওই সময় এই বারেন্দ্র কুমার যিনি, তিনি ওই পোস্ট অফিসে যান এবং পোস্টমাস্টারকে বলেন, উনি সাথে আরো দুইজন চাই, মোট তিনজন ওখানে যায় আর কি। এটা 1923 সালের একটা মামলা এবং ওই দিন ছিল 3 অগাস্ট। তো এই 1923 সালে 3 অগাস্ট যখন পোস্টমাস্টার উনি নিষ্ঠার সাথে তার কাজ করছিলেন, ওই সময় এই বারেন্দ্র কুমার এবং তার দুইজন সহযোগী ওখানে যায় এবং তাকে, তার কাছে যত টাকা আছে পোস্ট অফিসে সেগুলো হ্যান্ড ওভার করতে বলে, বলে যে আমাকে দিয়ে দিতে। তো পোস্টমাস্টার সাহসীও ছিলেন এবং সৎ ছিলেন, তিনি দিতে রাজি হন না। এক সময় ওনাদের মধ্যে ধস্তাধস্তি হয় এবং বারেন্দ্র কুমারের যে সহযোগী ছিলেন তাদের মধ্যে একজন গুলি করে পোস্টমাস্টারকে। যদিও এই পিস্তলটা ছিল বারেন্দ্র, বারেন্দ্রর কাছ থেকে পিস্তল সহ তাকে অ্যারেস্ট করা। তো উনি পয়েন্ট তোলেন যে আমি তো গুলি করি নাই, আমার সহযোগীরা করেছে। উনি ওখানে কিছুটা তার শাস্তি কম দাবি করেন। বাট সেই সময় কলকাতা কোর্ট তিনজনকে, কলকাতা হাইকোর্ট, প্রথমে তো এমনি লোয়ার কোর্টে হয়, পরবর্তীতে মামলাটা হাইকোর্টে যায়, সব কোর্টই একটা বিষয়ে একমত হয় যে তারা তিনজনাই একই পরিকল্পনা নিয়ে আসছিল, যে টাকা নেওয়ার জন্য। এবং যেহেতু তারা এই অস্ত্র নিয়েই গেছে, মানে কি, ওনারই অভিপ্রায় হচ্ছে এটা যদি সফল কোনোভাবে না হয় সেক্ষেত্রে তারা গুলি করবে। এটা তাদের একটা নিয়ত ছিল এই জায়গাটাতে। হ্যাঁ, তো এই কারণে তাদের যেহেতু নিয়ত নিয়েই তারা গেছে যে তাদের বাধা দিলেই তারা গুলি করবে, অতএব তারা তিনজনাই সম অপরাধে অপরাধী হবে। গুলি একজন ছুড়ুক, বাকি দুজন দাঁড়াই থাকুক, কোনো সমস্যা নাই, কিন্তু তারা এই অপরাধটা করার জন্য পূর্ব পরিকল্পনা নিয়ে, প্রস্তুতি নিয়ে, নিয়ত করে ওখানে গেছে। অতএব তারা তিনজনাই সমানভাবে অভিযুক্ত হবে এবং এই তিনজনকেই মৃত্যুদণ্ড দিয়েছিল তখনকার কোর্ট। এবং এই কোর্টটা, এই মামলাটা পরবর্তীতে লন্ডনে যে আপিল হয় সেখানে পর্যন্ত যায় এবং তারাও জিনিসটা খারিজ করে দেয়, আপিলটা শোনে না। এবং সেখান থেকে এই গ্রাউন্ডে অবশ্য অনেক মামলা আছে, বাট ওটার মাধ্যমে এই যে 34 যে সেকশনটা, এটার প্রিন্সিপালটা এস্টাবলিশড হয়। এই কারণে এই মামলাটার খুব স্ট্রং একটা কেস বা নজির ধরা হয় এই বারেন্দ্র কুমার ঘোষ ভার্সেস দ্য এম্পেরর মামলাটাকে। এবং এটার অনেক মামলা পাবেন, কারণ এভরিডে 34 সেকশনের ইউজ হয়। এটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট অপরাধের ধারণা, এটা যে কোনো অপরাধেই যদি ব্যক্তি হয় একাধিক, আপনি 34 দিতে পারেন। বিশেষ আইন, বিশেষ আইনে ধরেন চোরাচালানের কাজ করতেছে কোন একজন ব্যক্তি, দুজন মিলে, চোরাচালান তো আর একজন মিলে হয় না, দুজন মিলে করতেছে, তিনজন মিলে, 34 সেকশন কিন্তু এখানেও চলে আসবে। আবার গ্যাং রেপ 34 সেকশনও চলে আসবে সেই জায়গায়, বা ডাকাতি করলো 34 সেকশন সেখানেও চলে আসবে। 34 কোনো অপরাধের সেকশন না, এটা অন্য অপরাধের সাথে যুক্ত হয়ে সকলকে সমভাবে অভিযুক্ত করে। তো এখানে নোটে প্রথমে এই কথাটাই বলছে যে এই ধারায় একাধিক ব্যক্তি একই অভিপ্রায়ে অপরাধ করার ক্ষেত্রে অপরাধীদের যৌথ দায় বর্ণনা করার জন্য হয়েছে এবং অত্র ধারা অবশ্যই পূর্ব পরিকল্পনা থাকতে হবে। এবং 34 ধারায় সাধারণ অভিপ্রায় সংক্রান্ত অপরাধের কথা ব্যক্ত করা হয়েছে। তো কমন ইন্টেনশনের যদি আপনাদের কোনো প্রশ্ন আসে যে কমন ইন্টেনশন নিয়ে কত ধারায় আলোচনা করা হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের 34 দিতে হবে। আর যদি নলেজ ওয়ার্ডটা ইউজ করা হয় তাহলে আপনাদের 35-এ চলে যেতে হবে। এবং তারপরে বলছে এই ধারাটি বারেন্দ্র কুমার ঘোষ বনাম দ্য কিং এম্পেররের নজিরের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে। এবং 74 ধারা কোনো সরাসরি অপরাধ সংগঠনের ধারা নয়, এটি শুধুমাত্র অপরাধের যৌথ দায় নির্ধারণের ধারা। এই ধারায় শাস্তি হল মোট অপরাধের শাস্তি। অর্থাৎ এটা কোনো মানে স্পেসিফিক, যেমন আমরা যদি ধরি খুনের ধারা, মৃত্যুদণ্ড যেমন দেওয়া হয় 302, একটা সুনির্দিষ্ট অপরাধের ধারা। বাট এটা কোনো নির্দিষ্ট অপরাধের ধারা না। এসব আলুর মতন আর কি, সব তরকারির মধ্যে যেমন আলু ঢুকে যায়, এই সব জায়গায় ঢুকে। শুধু শর্ত হচ্ছে একাধিক ব্যক্তি থাকতে হবে, পূর্ব পরিকল্পনা থাকতে হবে এবং ওই অনুযায়ী কাজ সম্পাদন করতে হবে। 34 নিয়ে প্রত্যেকে ক্লিয়ার? না হলে আমি আবার বুঝাবো, বলেন প্রত্যেকে ক্লিয়ার? ইম্পর্টেন্ট ধারা আপনাদের প্রিলি রিটেন
সবকিছুর জন্য ইম্পর্টেন্ট। ক্লিয়ার প্রত্যেকে? জি। আমি কিন্তু লাস্টে ধরবো, প্রশ্ন ধরবো, একটু মনোযোগ দিবেন প্রত্যেকে। বিশেষ করে 38 হওয়ার পরে জিজ্ঞেস করবো, কারণ এই চারটা অনেকে মিলাই ফেলে। হুম। 35, যে ক্ষেত্রে কোনো কাজ কোনো অপরাধমূলক জ্ঞান বা অভিপ্রায় সহকারে সম্পাদিত হওয়ার কারণে অপরাধ হিসাবে গণ্য হয়, যে ক্ষেত্রে কোনো কাজ কোনো অপরাধমূলক জ্ঞান বা অভিপ্রায় সহকারে সম্পাদিত হওয়ার কারণে অপরাধমূলক হিসেবে গণ্য হয়, এই জায়গাটাতে মূল পয়েন্টটাই হলো অপরাধমূলক জ্ঞান বা অভিপ্রায়। অর্থাৎ এই লাইনটা মানে আমি জানি কাজটা অপরাধ, এটা জেনে যখন আমি কোনো কাজ করি এবং আমার সাথে আরো একজন কাজ করবে বা একাধিক জন কাজ করবে, সেটা 2 3 4 5 আনলিমিটেড হতে পারে, কিন্তু তারা প্রত্যেকে জানে কাজটা অপরাধ, বাট কোনো প্রি প্ল্যান নাই। আমরা কাজটা করতেছি কিন্তু আমাদের, হয়তো আমরা চিনি না একে অন্যকে, দুইজনই অপরাধ করতেছি। হ্যাঁ, কিন্তু আমাদের মধ্যে কোনো প্রি প্ল্যান কিছুই নাই, কিন্তু আমরা জানি যে কাজটা করতেছি সেটা অপরাধ। ধরেন একজন অস্ত্র বানাচ্ছে, একজন বোমা বানাচ্ছে, দুইজন দুই ধরনের কাজ করতেছে এবং তারা দুজনাই জানে জিনিসটা অপরাধ, কিন্তু তারা যে জিনিসগুলা করছে সেটা তাদের অপরাধ জানে, কিন্তু তাদের মধ্যে কোনো আলাপ আলোচনা নাই যে আমি এটা করব তুমি এটা করব, এই দুটার মাধ্যমে একটা অপরাধ হবে, এইটা ধরনের কোনো প্ল্যান তাদের মধ্যে নাই, কিন্তু তারা দুজনেই জানে তাদের কাজটা আকাম অপরাধ আইনের চোখে। তখন হতে পারে তারা প্রত্যেকে একইভাবে দায়ী হবে, আবার হতে পারে তারা আলাদা আলাদা ভাবে দায়ী হতে পারে, মানে একজনের বেশি হতে পারে শাস্তি, একজনের কমও হতে পারে শাস্তি। হ্যাঁ, এটা অপরাধ বুঝে শাস্তি হবে এটাতে। 34-এ যেমন সবাইকে গণহারে একই দেওয়া হচ্ছে, ইন্ডিভিজুয়ালি ধরা হচ্ছে যে সমান অপরাধ করেছে তারা, বাট 35-এর ক্ষেত্রে তা কিন্তু না। 35-এর ক্ষেত্রে সমভাবেও দায়ী হতে পারে। হ্যাঁ, আবার আলাদা আলাদা ভাবে একজনের শাস্তি বেশি আর একজনের শাস্তি কমও হতে পারে। তো এখানে মূল সেকশনে যেটা বলছে যে কোনো অপরাধমূলক জ্ঞান বা অভিপ্রায় নিয়ে সম্পাদিত হওয়ার কারণে অপরাধমূলক বলে গণ্য হয় এমন কোনো কাজ কখনো কতিপয় ব্যক্তি দ্বারা, মানে একাধিক ব্যক্তি দ্বারা সম্পাদিত হলে অনুরূপ ব্যক্তিগণের প্রত্যেকে যারা অনুরূপ জ্ঞান অভিপ্রায় সহকারে উক্ত কাজে যোগদান করে, তো কাজের জন্য এই রূপে দায়ী হবে যেন উক্ত কাজ অত্র ব্যক্তি দ্বারা অত্র জ্ঞান বা অভিপ্রায় সহকারে একাকী সম্পাদিত হচ্ছে। এই জায়গাটাতেও আহ তারা প্রত্যেকেই দায়ী হবে এমন ভাবে যে প্রত্যেকেরই জ্ঞান এবং অভিপ্রায় সহকারে ইন্ডিভিজুয়ালি সম্পাদিত হয়েছে। তবে 34-এ ইন্ডিভিজুয়ালি সম্পাদিত হলেও 34-এরটাই সমভাবে শাস্তির একটা ব্যাপার থাকে, 35-এ নাও হতে পারে, এটা ফ্যাক্ট বুঝে হবে। এবং কোনো অপরাধমূলক জ্ঞান বা অভিপ্রায় সহকারে যদি কতিপয় ব্যক্তি কোনো অপরাধ সম্পাদন করে, তবে অনুরূপ ব্যক্তিগণের প্রত্যেকে এককভাবে করলে যেরূপই দায়ী হতো সেভাবে তারা এই জায়গাটাতে দায়ী হবে। তাহলে 34 এবং 35-এর যেটা পার্থক্য আমরা দেখছি, 34-এ একটা কমন ইন্টেনশন এবং প্রি প্ল্যান রয়েছে, এখানে এই টাইপের কিছু নয়। বাট এই জায়গায় একটা অপরাধমূলক জ্ঞান নিয়ে যখন একাধিক ব্যক্তি কোনো একটা কাজ সম্পাদন করে যেটা কিনা অপরাধমূলক হিসেবে গণ্য করা হয়, তখন তারা প্রত্যেকেই এমন ভাবে দায়ী হবে যে তারা এককভাবে অপরাধটা সংগঠন করেছে। 35 ক্লিয়ার? আচ্ছা, 36, 36 আংশিক আংশিক কাজের ফলাফল। হুম। মনে করেন একজন ব্যক্তিকে এই কোনো একটা কাজ অল্প করলো, আবার অল্প বিরত থাকলো, এমন একটা অপরাধ সংগঠন হলো
যেটা হচ্ছে একটা কাজ করা এবং না করার ফলে হচ্ছে। হুম। কাজ করা বা কার্য বিরতির ফলে সংগঠিত হয়েছে, শুধু কাজ করার মাধ্যমে হয়নি, কাজ করা এবং কাজ না করা এই দুটার সমন্বয়ে একটা অপরাধ সংগঠিত হয়েছে। তখন যে কাজ করেছে সেও দায়ী হবে, যে যে কাজটা সে লিগালি করতে বাধ্য ছিল কিন্তু করে নাই, বিরত থেকেছে মানে অমিশন করেছে, সেও দায়ী হবে। ওই অপরাধটার জন্য দুজনাই সমভাবে দায়ী হবে। মনে করেন একজন বন্দি আছে, তাকে খাবার দেওয়ার দায় ছিল আমার, আমি তাকে খাবার দিই নাই। আরেকজন পাহারাদার ছিল, সেই যিনি আটক আছে তাকে তাকে সে আবার প্রহার করে। মানে দুইজনের দেখভাল করতে দিচ্ছে, একজন আটক আছে মনে করেন একটা ঘরে। হ্যাঁ, সেই জায়গাটায় আমি যেটা করছি সেটা হচ্ছে খাবার দেওয়ার দায়িত্ব ছিল, আমি তাকে খাবার দিই না। দিই দিই না যেহেতু বন্দি আছে, অত কেউ হিসাবও নিচ্ছে না। এখন আমি ঠিক রকম তাকে খাবার দিই না, তার ফলে সে খুব দুর্বল হয়ে গেছে। আবার আরেকজন তাকে প্রহার করলো, যে যে কারণে আটকায় রাখছে, হয়তো বা কোনো তথ্য সে বের করতে চায়, তাই সে প্রহার করছে এটা বলার জন্য, তথ্যটা নেওয়ার জন্য। হ্যাঁ, সে কিন্তু জানে না আমি তাকে যে নিয়মিত খাবার দিই না, এবং না দেওয়ার ফলে সে কি হয়েছে, দুর্বল হয়ে গেছে। এর পরিণতিতে খাবার না দেওয়াতে সে দুর্বল, উল্টো আবার টর্চার হচ্ছে, সব মিলাই সে মরে গেছে। কিন্তু তাকে ঠিকঠাক খাবার দিলে সে ওই টর্চারটা নিতে পারতো। এত যে টর্চার করেছে তা না, তাদেরও টর্চারের একটা স্ট্রাকচার দেওয়া আছে যে এই লেভেলের টর্চার এই ধরনের করতে হবে, করে তথ্য বের করতে হবে। কিন্তু সে তাই করেছে, কিন্তু ওই যে আমি খাবারও দিই নাই, যে কারণে সে কি দুর্বল ছিল, আর আরেকজন তাকে প্রহার করেছে। তো দুটার সম্মিলিত ভাবে সেই ব্যক্তিটা খুন হয়। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে আমি তাকে একটু খাবার দিইনি এক দুবেলা, তার জন্য কি একটা মানুষ মরে যায়? সে দুর্বল হয়েছে, তার জন্য তো আসলে মরে নাই শুধু। আবার যিনি শুধু আঘাত করেছে, ওই আঘাত একটা মানুষ সাধারণত মরে না। কিন্তু খাবার যে দেওয়া না দেওয়া এটার সাথে কিন্তু যে আঘাত করেছে তার কোনো হাত নাই। বাট এই আমাদের দুইজনের সম্মিলিত কারণে, অপরাধের কারণে যে অপরাধটা ফাইনালি যে অপরাধটা সংঘটিত হয় সেটা হচ্ছে ওই ব্যক্তির মৃত্যু, বন্দি ব্যক্তির মৃত্যু। তাহলে আমিও খুনের দায়ে যুক্ত হব, যে আঘাত করেছে সেও খুনের দায়ে যুক্ত হবে। এখানে এটা বলার সুযোগ নাই আমি তো খাবার দিই না, এটার ফলে তার মৃত্যু হয় না। এবার সে বলতে পারবে না আমি তো আঘাত করছি, শুধু আঘাতের কারণে মৃত্যু হয় না, তার তো শরীর দুর্বল ছিল আগে থেকে। এটা হবে না। এই দুজনের কর্মফলেই যেহেতু এই ঘটনাটা ঘটেছে, আমরা দুজনাই সমভাবে এই জায়গাটাতে দায়ী হব। অর্থাৎ আংশিক কাজ, দুটো আংশিক কাজে যদি একটা ফলাফল স্বরূপ একটা অপরাধ সংগঠিত হয়, সেক্ষেত্রে প্রত্যেকেই সমভাবে দায়ী হবে, দায় এড়ানো যাবে না। এটাই হচ্ছে 36-এর মূল কথা। তাহলে 36-এ মনে রাখবেন, আংশিক কাজ করা, আংশিক কাজ করা হতে বিরত থাকা, এই দুটার ফলে যে অপরাধটা হচ্ছে সেটার জন্য এই আংশিক যে কাজ করছে সে, যে কাজ করছে না সে, দুইজনাই সমভাবে দায়ী হবে, অপরাধটা সংগঠনের দায়ে দায়ী হবে। এখন চলেন বেয়ার অ্যাক্টের ভাষায় কি বলে। 36-এ বলছে যে যখন কোনো কার্য আংশিকভাবে কাজ বা আংশিকভাবে বিচ্যুতি, বিচ্যুতি মানে বিরতি, মানে কাজ না করে বসে থাকা, যে কাজটা আপনি করতে বাধ্য সেই কাজটা না করে যখন আপনারা বিরত থাকবেন, সেটাকে বলা হচ্ছে বিচ্যুতি। মানে এটাকে ইংরেজিতে বলা হয় অমিশন, যেটা আমরা গত ক্লাসে কিন্তু ডেফিনেশন দেখছি। আর যারা ক্লাস মিস করছেন, ইউটিউবে দেওয়া আছে, ক্লাসটা দেখে নেবেন। তো তার সাহায্যে ফলাফল, হ্যাঁ, ফলাফলটার আসলে দায়টা কেমন হবে সেটা নিয়ে 36 ধারা আলোচনা করছি। যখন কোনো কার্য সম্পাদন দ্বারা বা কার্য সম্পাদন হতে বিচ্যুতি, সহজভাবে সেকশন দেওয়া আছে। হ্যাঁ, এই কঠিন ভাষা দেখে ভয় পাওয়ার কারণ নাই। সহজ ভাষায় আপনাদের নোট দেওয়া আছে, বাট দেয়ার একটার সাথে যাতে আপনারা ইউজ টু হন এই জন্যই এই সেকশনটা দেওয়া।
তো সম্পাদন হতে বিচ্যুতি দ্বারা, মানে বিরত থাকার দ্বারা কোনো ফলাফল উদ্ভব হয় বা উক্ত ফলাফল উদ্ভবের চেষ্টা করা একটি অপরাধ। তখন কোনো কার্য আংশিকভাবে সম্পাদন করে বা কোনো কার্য আংশিকভাবে সম্পাদন না করে, মানে বিরত থেকে যে ফলাফলের উদ্ভব হয় বা সৃষ্টি করা একটি অপরাধ বলে গণ্য বিবেচিত হবে। সেক্ষেত্রে যে ফলাফলটা হচ্ছে সেটাকে অপরাধ হিসেবে গণ্য হবে। এবং এই ক্ষেত্রে দুজনাই কিন্তু একই দায়ে দায়ী হবে। এই যে এখানে সহজ ভাবে দেওয়া আছে, যদি কোনো কাজ বা যদি কোনো কাজ করা বা কাজ না করার কারণে কোনো নির্দিষ্ট ফলাফল স্বরূপ একটা অপরাধ সংঘটিত হয়, তাহলে আংশিকভাবে কোনো কাজ করার বা আংশিকভাবে কোনো কাজ না করার জন্য প্রত্যেকে অপরাধী হিসেবে ধরা হবে। আর আরো সহজ ভাবে দেওয়া আছে, কোনো অপরাধের ফলাফল যদি হয় কোনো কিছু করার কারণে, কিছু না করার কারণে, বিরত থাকার কারণে, তাহলে পুরো ফলাফলটি একটি অপরাধ হিসেবে গণ্য হবে এবং উভয়ই উক্ত অপরাধ করার দায়ে অভিযুক্ত হবে। এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে একজন রোগী গুরুতর অসুস্থ, তার চিকিৎসক ও পরিচর্যাকারী তাকে সাহায্য করতে অবহেলা করে, মানে বিরত থাকে। অন্যদিকে অপর কেউ তাকে আবার ভুল চিকিৎসা দেয়। দুটো কিন্তু দুই জিনিস। একজন তাকে যে চিকিৎসা ওষুধ গুলো দেওয়ার কথা ঠিক টাইমে সেটা সে দেয় না, হসপিটাল কর্তৃপক্ষ মনে করে, এটা একটা অপরাধ। আর আরেকটা হচ্ছে তাকে ভুল ট্রিটমেন্ট করা হয়। এই দুটার কারণে তার মৃত্যু হয়। এই জায়গাটাতে দুইজনাই কিন্তু 36-এ অভিযুক্ত হবে। তাহলে আংশিক কাজ করা না করার ফলাফলের দায়ে সবাই অভিযুক্ত, ধারা হচ্ছে 36। এবার আসেন 37-এ। 37-এ বলছে যে কোনো অপরাধ অনুষ্ঠানকারী কতিপয় কাজের একটি সম্পাদনের মাধ্যমে সহযোগী। আমরা সিরিজ অফ ওয়ার্ক, হ্যাঁ এটা কিন্তু পড়ছি গতদিন, ডেফিনেশনে পড়ছি কাজের সিরিজ। হ্যাঁ, আজকে হচ্ছে সেটার একটা উদাহরণ দিই। অনেক সময় অনেক অপরাধ একটা কাজের মাধ্যমে হয় না, আলাদা আলাদা সময় সংঘটিত অপরাধের ফলাফল স্বরূপ হয়। মনে করেন কোনো একটা ব্যক্তিকে 2-3 জন মিলে বা 2 জন মিলে বিভিন্ন সময় লং টাইম ধরে উম, অল্প মাত্রার বিষ দেয় খাবারে, যেটা বোঝা যায় না, আর্সেনিক বা এই টাইপের বিষ। লং টাইম দিতে থাকায় আস্তে আস্তে দুর্বল হচ্ছে, রেগুলার দেয়, মানে একদিনে বিষ দিয়ে মেরে ফেললে এমন না, আলাদা আলাদা সময়ে এই কাজগুলো করে। একাধিক ব্যক্তি মিলে যখন এটা করে, তখন এটার পরিণতিতে মনে করেন ওই ব্যক্তির মৃত্যু হলো। এখন এই ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা সময়ে কাজগুলো সংঘটিত হলেও তার ফলাফলে একটা অপরাধ তৈরি হয়েছে। এক্ষেত্রে এই আলাদা আলাদা সময়ে যারা যারা এই কাজগুলো করেছে প্রত্যেকে সমানভাবে দায়ী হবে। এখানে বলছে যে যখন কিছু কাজের দ্বারা অপরাধ সৃষ্টি হয় তখন যে কেউ, আচ্ছা আমি করতেছি, কথা বলতে চাচ্ছেন, এই 38 শেষ করে নি, তারপরে আনমিউট করে দিচ্ছি, কথা বলতে পারবেন। আহ এখানে বলছে যখন কিছু কাজের দ্বারা অপরাধ সৃষ্টি হয় তখন যে কেউ উক্ত কাজসমূহের যে কোনো একটি সম্পাদনের মাধ্যমে উক্ত অপরাধ সংঘটনে ইচ্ছাপূর্বক সহযোগিতা করে, তবে সেই ব্যক্তি উক্ত অপরাধ করেছে বলে ধরা হবে। অর্থাৎ কিছু কাজের দ্বারা অপরাধ সৃষ্টি হয় তখন যে কেউ উক্ত কাজ সমূহ, কিছু অপরাধ মানে কিছু কাজ মানে অনেকগুলো কাজ, কাজের সিরিজ, অনেকগুলো কাজের সমষ্টি। হুম, এই উক্ত কাজসমূহের যে কোনো একটি সম্পাদনের মাধ্যমে উক্ত অপরাধ সংঘটনে ইচ্ছাপূর্বক সহযোগিতা করেছে, সে কিন্তু পুরো কাজটা একা করে নাই।
সে ওই সিরিজ অফ ওয়ার্কের হয়তো বা দুটা সিরিজে অবদান রেখেছে, বা পাঁচটা সিরিজে একটা অপরাধ হয়েছে, হ্যাঁ, তার মধ্যে সে হয়তো বা দুটাতে অবদান রেখেছে, বাট তার এই সহযোগিতায় অপরাধটা সাকসেসফুল হয়েছে, অতএব সেও দায়ী হবে। প্রত্যেকেই এই অপরাধে দায়ী হবে। সেক্ষেত্রে অপরাধটি আলাদা আলাদা ভাবে অনেকগুলো কাজের মাধ্যমে সংঘটিত হবে, অপরাধগুলো ভিন্ন ভিন্ন টাইমে সংঘটিত হবে। এবং ক, যেমন এখানে একটা উদাহরণে বলছে, ক ও খ পৃথকভাবে বিভিন্ন সময় অল্প অল্প মাত্রায় বিষ প্রয়োগ করে গ কে খুন করার জন্য একমত হয়। তারা একটা প্ল্যান করে যে তারা গ-কে খুন করে ফেলবে, এবং তারা আলাদা আলাদা সময় বিষ প্রয়োগ করতে থাকে। তারা চুক্তি অনুযায়ী গ-কে বিষ প্রয়োগ করে। এক্ষেত্রে তারা দুজনেই গ-কে খুনের দায়ে দায়ে অভিযুক্ত হবে, যদিও তাদের প্রত্যেকের কাজ স্বতন্ত্র, আলাদা। তারা মনে করেন আলাদা আলাদা বাড়িতে থাকে, ভিন্ন ভিন্ন সময়ে তারা বিষ দিয়েছে, ওকে সময়ে দেয়নি, বাট তাদের এই কাজের পরিণতিতে হয়েছে। তাহলে আমরা আংশিক কাজ করা না করা দেখেছি 36-এ। 37-এ কি দেখছি, সেটা হচ্ছে কাজের সিরিজ, অনেকগুলো কাজের ফলাফল যদি একটা অপরাধ হয় সেক্ষেত্রে, এবং কাজগুলো ভিন্ন ভিন্ন সময়ে হচ্ছে এবং স্বতন্ত্রভাবে সংগঠিত হচ্ছে, তার ফলে যখন একটা অপরাধ সংগঠিত হচ্ছে, তখন এই সিরিজ অফ ওয়ার্কে যারা যারা ইনভলভ প্রত্যেককে সমভাবে দায়ী করা হচ্ছে এবং প্রত্যেককে অপরাধী ধরা হচ্ছে। 38-এ বলছে যে অপরাধ সমূহের কাজে জড়িত ব্যক্তিগণ বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হন। মনে করেন একাধিক ব্যক্তি একটা অপরাধ করেছে, ফলাফল এক, কিন্তু তারা ভিন্ন ভিন্ন ধারায় দোষী হতে পারে, মানে ভিন্ন ভিন্ন শাস্তি পেতে পারে। যেমন অনেক মামলাতে আপনারা দেখবেন যে খুন হয়েছে, কে কারোর মৃত্যুদণ্ড, তো কারোর যাবজ্জীবন হয়, কারোর 7 বছরের হয়। কোন ধারাতে হয়? এটা হচ্ছে এই 38 ধারা। 34-এ তো সবাই সমান। ধরেন সবাইকে মৃত্যুদণ্ড দিয়ে দিল, সেক্ষেত্রে 34। হ্যাঁ, আবার কোনোটাতে একজনকে মৃত্যুদণ্ড, তো একজনকে 7 বছরের কারাদণ্ড দিচ্ছে, বা কাউকে যাবজ্জীবন দিচ্ছে। So, তাদের শাস্তিটা একরকম না। সেক্ষেত্রে হচ্ছে 38। 38-এর কারণে তাদেরকে 38 ধারার ক্ষমতা বলে তাদের আলাদা আলাদা আসলে শাস্তিটা দেওয়া যায়। কখন দেওয়া যায়? আপনারা গত ক্লাসে পড়েছেন গিলটি মাইন্ড। এই গিলটি মাইন্ডের উপর ভিত্তি করেই কিন্তু এই শাস্তির হেরফের হয়। কাউকে মৃত্যুদণ্ড দেয়, তো কাউকে যাবজ্জীবন দেয়, কাউকে 5 বছর দেয়, তো কাউকে 7 বছর দেয়। এই পূর্ব পরিকল্পনা নিয়ে যদি কোনো একজন ব্যক্তি একটা কাজ করে, একই কাজ আরেকজন যদি পূর্ব পরিকল্পনা না নিয়ে আকস্মিক ভাবে করে, তাহলে দুটা কিন্তু দুই ব্যাপার হয়ে গেল। একজন প্ল্যান করে করছে, সে এক জিনিস, আর উত্তেজিত হয়ে একজন করছে, দুটা দুই জিনিস। কিন্তু তারা দুজন মিলে একটা অপরাধী করেছে, যে একজনকেই মনে করেন মেরে ফেলেছে, কিন্তু সেই জায়গাটাতে আদালত সবসময় ন্যায় দেওয়ার চেষ্টা করে। আইনের কাজ হচ্ছে ন্যায় দেওয়া। এখানে যদি দুজনকে সমানভাবে শাস্তি দেওয়া হয়, যে কিনা অনেক দিনের বিদ্বেষে তাকে খুন করছে নিয়ে পূর্ব পরিকল্পনা করে, মনের মধ্যে অনেক দিন ধরে আছে, সুযোগ পেলেই তাকে মারবে মারবে, পাইছে মেরে দিছে, তার তাকে যে শাস্তি দিল, আকস্মিক ভাবে উত্তেজিত হয়ে ঝগড়া করতে করতে আঘাত করলো, তাকেও যদি একই শাস্তি দেওয়া হয়, তাহলে কিন্তু ন্যায় বিচার হয় না। কারণ দুজনা কিন্তু মাইন্ড, যেটা সেই মাইন্ডের অবস্থা কিন্তু দুজনের এক না। একজনের গিলটি মাইন্ড ছিল, আরেকজনের গিলটি মাইন্ড ছিল না। সেক্ষেত্রে যার গিলটি মাইন্ড ছিল তাকে দেওয়া হবে মৃত্যুদণ্ড, যার ছিল না তার শাস্তি যাবজ্জীবন সর্বনিম্ন হবে, আরো কমে আসবে। কি, মানে এটা কোর্টের উপরে, কোর্ট বুঝিয়ে দিবে আর কি, যাবজ্জীবনও দিতে পারে, তার থেকে কমও দিতে পারে। তো এখানে বলছে যে অপরাধ সমূহের কাজে জড়িত ব্যক্তিগণ বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হন। যে ক্ষেত্রে একাধিক ব্যক্তি কোনো অপরাধমূলক কাজ সংগঠনে নিয়োজিত হয়, সেক্ষেত্রে তারা উক্ত কাজের জন্য বিভিন্ন অপরাধে
দোষী সাব্যস্ত হতে পারে। একই অপরাধে দোষী সাব্যস্ত হচ্ছে, মানে একইভাবে দোষী সাব্যস্ত হচ্ছে হলো 34-এ আমরা দেখেছি। তারই বিপরীত একটা ধারা কিন্তু 38, যেখানে বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হতে পারে দুইজনা, মানে আলাদা আলাদা অপরাধে আলাদা আলাদা ধারায় দোষী সাব্যস্ত হতে পারে। উদাহরণস্বরূপ, ক গুরুতর উত্তেজিত হয়ে খকে আক্রমণ করে। ক এর প্রতি গয়ের বিদ্বেষ ছিল, উত্তেজিত হয়ে করে হচ্ছে ক, তার কিন্তু কোনো বিদ্বেষ ছিল না। কাকে করে? ককে করে। এদিকে গ অনেক দিন ধরে ক্ষয়ের প্রতি তার একটা ক্ষোভ আছে, ক্ষয়কে যদি কোনোদিন সে পায় সে দেখে নিবে, এই টাইপের নিয়ত রাখছে। তো যখন সে দেখতেছে যে ক ক্ষয়ের দিকে আক্রমণের দৃষ্টিতে আগাচ্ছে, সে এই ককে হেল্প করতে থাকে, হুম, এই হত্যাকাণ্ডটা করার জন্য, এবং মারা যায় ক। কিন্তু এই জায়গাটাতে ক কিন্তু উত্তেজিত হয়েছে, তার মানে সে নিন্দনীয় নরহত্যা করেছে ক। আর এখানে খর যেহেতু পূর্ব একটা বিদ্বেষ ছিল, গিলটি মাইন্ড ছিল, তাহলে সে কিন্তু নিন্দনীয় নরহত্যার দায়ে অভিযুক্ত হবে না। এখানে গ কি হবে? গ হচ্ছে এখানে খুনের দায়ে অভিযুক্ত হবে। এটা আপনারা আহ খুনের যে ধারাগুলো আছে 299 থেকে যখন আপনাদেরকে পড়ানো হবে, তখন আপনারা এটা ক্লিয়ার হয়ে যাবেন। হুম, নিন্দনীয় নরহত্যা এবং খুন, এটা করলে এই উদাহরণটা তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। ইচ্ছাকৃতভাবে বা ভলান্টারিলি বলতে কি বোঝায়, এটা 39-এ আছে। এটাতে ডেফিনেশনটা এমনি রিডিং দিবেন মেনলি, কোন ধারায় কি আছে এই টাইপের প্রশ্নগুলাই আসে এর পর পর যেগুলো পড়াবো এর মধ্যে। এই যে 34 থেকে 38, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর প্রথম থেকে 1 থেকে শুরু করে বাকি এই যে 40-40 গুলোর পর্যন্ত যে সেকশন গুলো আছে, 43 পর্যন্ত, এইগুলোর হচ্ছে আপনারা ওই হেডলাইনটা মনে রাখবেন, কোনটা ডেফিনেশন কোথায় আছে এটা মনে রাখবেন, আর ভিতর রিডিং দিয়ে রাখবেন। হ্যাঁ, এটা হয়তো বা আপনাদের লিখিততে যে টিকা টিকা আসে অনেক সময়, যে ভলান্টারিলি বলতে কি বোঝেন এরকম আসতে পারে আপনাদের। বাট প্রিলিতে তো এত বিস্তারিত আসে না, দেখা যাচ্ছে যে কোথায় কি আছে এরকমটা আসতে পারে। তবে 34 থেকে 38-এর ভিতরে প্রিলিতে ভালো ঘুরায় আসতে পারে, এবং আসছে প্রিভিয়াস ইয়ার গুলোতে। তো ইচ্ছাকৃতভাবে বা ভলান্টারিলি বলতে কি বোঝায়? কোনো ব্যক্তি যদি কোনো কাজ সংগঠনের উদ্দেশ্যে উক্ত কাজ সংগঠনের উপায় অবলম্বন করে করে উহা সংগঠন করে, বা এমন উপায় অবলম্বন করে কাজটি সংগঠন করে যা অবলম্বন কালে সে জানতো বা তার বিশ্বাস করার কারণ ছিল যে উক্ত উপায়টি অবলম্বনের ফলে উক্ত কাজের সংগঠন হওয়ার আশঙ্কা রয়েছে, তবে উক্ত ব্যক্তি ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছাকৃতভাবে উক্ত কাজটি সংগঠন করে বা করেছে বলে এখানে ধরে নেওয়া হবে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি জেনে শুনে জানে এটার পরিণতি কি হবে, সবকিছু জেনে শুনে কোনো একটা কাজ করে, তাহলে ধরে নিতে হচ্ছে যে সে ভলান্টারিলি কাজটা করেছে। এখানে একটা ইলাস্ট্রেশন বলছে যে দস্যুতা সংগঠনের সুবিধার জন্য রাত্রিবেলা একটি বড় শহরে একটি বসত বাড়িতে আগুন লাগায়। এই বসতবাড়িতে অগ্নিসংযোগের ফলে এক ব্যক্তির মৃত্যু ঘটে। এক্ষেত্রে উক্ত ব্যক্তির মৃত্যু সংঘটনের উদ্দেশ্যে কিন্তু আগুনটা আসলে দেয়নি, কিন্তু এটা খুব সাধারণ একটা ব্যাপার। আপনি কোনো একটা বাড়িতে রাত্রেবেলা আগুন দিচ্ছেন, মানুষ থাকবে, এটাই তো স্বাভাবিক রাত্রেবেলা, এবং সেখানে ঘুমন্ত অবস্থায় থাকবে, এটাও স্বাভাবিক। তো এই জায়গায় যে মৃত্যু ঘটিয়েছেন এটা যে আপনি স্বেচ্ছাকৃতই ঘটাইছেন এটাই ধরে নেওয়া হবে, যদিও আপনার ইন্টেনশন ছিল কি আগুন ধরে যাবে, মানুষ পালাবে টালাবে দৌড়াবে, ওই সুযোগে আপনি ফাঁকা পাশে একটু ডাকাতি করবেন। কিন্তু রাত্রেবেলা মানুষ ঘুমন্ত একটা বাড়িতে ঘুমায়, ওই টাইমে আগুন লাগালে ছোট বাচ্চা টাচ্চা থাকতে পারে, অগ্নিসংযোগে মানুষ মারা যেতে পারে, এটা একটা কমন সেন্স। তো এখান থেকে ধরে নেওয়াই হবে যে আপনি স্বেচ্ছায় অপরাধটা সংগঠন করেছেন, যদিও আপনার নিয়ত কিন্তু এই জায়গাটাতে খুন করা না, আর ডাকাতি করার নিয়তে আপনি বাড়িটাতে আগুন দিয়েছেন। 40 ধারাটাতে পড়া শুধু অপরাধ
বলতে কি আছে, এটুক করলেই হলো, যাদের মেধা একটু বেশি ভালো তারা পুরো ধারাটা এমনি করতে পারে। তবে এটা নিয়ে এত প্রেশার নেওয়ার কিছু নাই। হ্যাঁ, এখানে শুধু এই যে প্রথম যে প্যারাটা, এটা একটু দেখবেন যে এই ধারায় 2 ও 3 অনুচ্ছেদে উল্লেখিত পরিচ্ছেদগুলো ও ধারাগুলো ছাড়া অপর সকল ক্ষেত্রে অপরাধ বলতে এই আইনের বলে দণ্ডনীয় কোনো কাজ করা, এই আইনে যেগুলা অপরাধমূলক বলা হচ্ছে দণ্ডনীয় সেই টাইপের কাজ করাকে অপরাধ বলবে। যে আসলে আমরা কোন কাজকে অপরাধ ধরি, তো আমাদের শুধু তো দণ্ডবিধি না, আরো অনেক আইন আছে, সেই সকল আইনে যেগুলা অপরাধ আছে সেই কাজগুলো করলেই আসলে সেটাকে অপরাধ বলে। যেহেতু এটা দণ্ডবিধি, সেই জন্য এই আইন কথাটা বলছে, মানে দণ্ডবিধিকে বুঝাইছে। তো এতটুকু পড়লেই চলবে। 40-এ আপনাদের যে নোট দেওয়া হবে সেখানে অতটুকুই থাকবে, তবে কেউ যদি এই বাকি ধারাগুলো পড়তে চান, বেশি নিতে পারে, সেক্ষেত্রে বিআর এক দেখেও পড়তে পারেন, সমস্যা নাই। 41 বিশেষ আইন। বিশেষ আইন কত ধারায় আছে, এটা এমসিকিউ আসে। বিশেষ আইন 41 ধারাতে দণ্ডবিধিতে আছে। বিশেষ আইন মানে কি, কোনো একটা বিশেষ বিষয়ের উপরে যখন একটা আইন তৈরি করা হয়, যেমন নারী ও শিশু নির্যাতন আইন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, তারপরে মনে করেন ওই যে ভেহিকলস অ্যাক্ট একটা আছে, এরকম নির্দিষ্ট বিষয়ের উপরে বহু অ্যাক্ট আছে বাংলাদেশে, অনেক অনেক অ্যাক্ট আছে। যে মনে করেন কমার্শিয়াল অ্যাক্ট আছে, ব্যাংকের উপরে আছে, এনআই অ্যাক্ট আছে, শুধু চেক ম্যাটার ডিল করার জন্য, অর্থ ঋণ আছে, এরকম এগুলো সব কি বিশেষ আইন। নির্দিষ্ট একটা বিষয়ের কে ভিত্তি করে যখন কোনো একটা আইন তৈরি করা হয় তখন বিশেষ আইন বলে, এবং সমস্ত জায়গায় বিশেষ আইন প্রায়োরিটি পাবে। ধরেন একটা জায়গায় দণ্ডবিধি আছে একটা বিষয়, দণ্ডবিধির অধীনেও অপরাধ, বিশেষ আইনের অধীনেও অপরাধ, কিন্তু দণ্ডবিধিতে তার শাস্তি ধরেন কম আছে, বিশেষ আইনে শাস্তিটা বেশি আছে। যেমন অস্ত্র মামলা বা স্পেশাল পাওয়ার অ্যাক্টে যেগুলো অপরাধ, ওখানে কিন্তু শাস্তি একটু বেশি দেওয়া, দণ্ডবিধিতে ওগুলো শাস্তি কম। কিন্তু কোর্ট কোনটাকে ধরবে, কোর্ট প্রায়োরিটি দিবে হচ্ছে স্পেশাল পাওয়ার অ্যাক্টকে, দণ্ডবিধিকে প্রায়োরিটি দিবে না। যেখানেই বিশেষ আইন থাকবে সেখানে বিশেষ আইনই প্রায়োরিটি পাবে। এটা এমন না শুধু দণ্ডবিধির ক্ষেত্রে, এটা সব আইনের ক্ষেত্রে। বিশেষ আইন লেটেস্ট আইন, সেই ব্যাপারে বিশেষভাবে তৈরি করা হয়েছে, এই কারণে বিশেষ আইন সবসময় বেশি মানে সবসময় বিশেষ আইনই প্রায়োরিটি পাবে। তো 41-এ বলছে কোন বিশেষ বিষয়ের প্রতি প্রয়োগযোগ্য আইনকে বিশেষ আইন বলে। 42 হচ্ছে স্থানীয় আইন, যেমন পৌরসভা, পৌরসভার জন্য আলাদা কিন্তু কিছু ল আছে। হ্যাঁ, স্থানীয় ল এগুলোকে বলে, বা হিল অ্যাক্ট আছে শুধু পাহাড়ের জন্য এবং পাহাড়ে বসবাসকারী ব্যক্তিদের জন্য ল আছে, এগুলোকে বলা হয় স্থানীয় আইন। একটি কোনো এলাকার জন্য নির্দিষ্ট ভাবে ল তৈরি করা হয়, এটা পার্মানেন্ট হতে পারে, আবার টেম্পোরারি হতে পারে। অনেক এক থাকে স্থানীয়, কোনো একটা গন্ডগোল হচ্ছে সেটা কন্ট্রোলের জন্য একটা স্থানীয় ল ওই অঞ্চলের জন্য তৈরি করবো। ধরেন ল্যান্ড রিলেটেড গন্ডগোল হচ্ছে, তো ল্যান্ড রিলেটেড কে জমি কিনতে পারবে পারবে না এটা নিয়ে একটা ল মনে করেন তৈরি করবো, কিন্তু এই লটা আহ সাময়িক সময়ের জন্য হতে পারে, সেক্ষেত্রে লিখে দিবে এই ল এত দিন পর্যন্ত এর কার্যকারিতা থাকবে, পরবর্তী হয়তো বা পার্লামেন্ট সেটাকে এক্সটেন্ড করতে পারে, আবার বাদও দিয়ে দিতে পারে। আবার সেটা তৈরি করার সময় যদি টাইম ফ্রেম না দেওয়া থাকে, তার মানে কি এটা পার্মানেন্ট। যেমন আমাদের পৌরসভার জন্য পার্মানেন্ট, পৌরসভায় প্রত্যেকটা জেলা, উপজেলা, গ্রাম অঞ্চল, তার জন্য কিন্তু কিছু নির্দিষ্ট আইন আছে, যেটা ওখানকার যারা থাকেন, মেয়র থাকেন, চেয়ারম্যান থাকেন, তারা কিন্তু সেই ল গুলো ফলো করেন। হ্যাঁ, সেই অনুযায়ী তারা বিভিন্ন স্টেপ গুলো নেয়, এগুলো কি সব স্থানীয় আইন। তাহলে এখানে এমসিকিউ কি আসতে পারে, একটা আসতে পারে যে লোকাল ল কত ধারাতে আছে, আর আরেকটা আসতে পারে ধরেন বাংলাদেশের অভ্যন্তরে এলাকার সমূহের জন্য কোনো বিশেষ আইন করা হলো, এটার কি আইন বলা হবে, ডিস্ট্রিক্ট ল বলা হবে, নাকি লোকাল ল বলা হবে, নাকি সেটা অন্য কোনো ল বলা হবে। হ্যাঁ, এরকম দিয়ে এমসিকিউ আসতে পারে। 43 বলছে বেআইনি আইনত সম্পাদন করতে বাধ্য, ইলিগাল, লিগালি বাউন্ড টু ডু, এগুলোর ডেফিনেশন আর কি, এখানে দেওয়া হচ্ছে।
অবৈধ বলতে এমন প্রত্যেক বিষয়ের প্রতি প্রযোজ্য যা কিছু অপরাধজনক বা যা কিছু আইন দ্বারা নিষিদ্ধ, যা কিছু দেওয়ানি কর্মপন্থা গ্রহণের যুক্তি বা আবশ্যকীয় উদ্ভব করে। অর্থাৎ আইনত যে কাজটা আপনার করা ঠিক না, নিষিদ্ধ, সেই কাজটা করলে সেটাকে ইললিগাল বলা হচ্ছে। হ্যাঁ, এবং তা সম্পর্কে বেআইনি কথাটা প্রয়োগযোগ্য হবে। যেমন আমরা বলি এই কাজটা তো তুমি বেআইনি ভাবে করেছো, আইনি পন্থায় করো নাই, অর্থাৎ লিগালি যে প্রক্রিয়া সেটাই সে করে নাই, নিষিদ্ধ আছে সেই প্রক্রিয়াটা সে হয়তোবা অনুসরণ করেছে। এবং আরেকটা বলছে, এবং যে ব্যক্তির পক্ষে কোনো কিছু না করা বা বিশেষ কাজ সম্পাদন করা হতে বিরত থাকা বেআইনি, সে ব্যক্তি উহা করতে আইনত বাধ্য বলে পরিগণিত হয়। মনে করেন আপনি ডাক্তার চিকিৎসা দিতে বাধ্য নয়। হুম, মানে আপনি যদি চুপচাপ বসে থাকেন, রুগী মরছেন দেখেন, তাহলে কি আপনি অনশন করবেন? এই জায়গায় আপনি লিগালি বাউন্ড টু ডু। আবার আপনি একজন সরকারি পিপি, এপিপি, যখন একজন আসামিকে আদালতে উঠানো হচ্ছে, তখন তাকে পর্যাপ্ত জেরা করা একটা পিপি বা এপিপি রাষ্ট্রপক্ষের মামলার ক্ষেত্রে বাধ্য। খুনের মামলা, ডাকাতির মামলা, রেপের মামলা, বা যে কোনো ক্রিমিনাল মামলার ক্ষেত্রে, যেমন আমরা দেখলাম বারেন্দ্র কুমার ভার্সেস দ্য এম্পেরর। এম্পেরর মানে ক্রিমিনাল মামলাগুলোর ক্ষেত্রে কিন্তু ভিকটিমের নাম প্রকাশ পায় না। আমাদের দেশে যদিও যে ভিকটিম তার নামই পেপার পত্রিকা একেবারে ছয় লাভ হয়ে যায়, অপরাধীর নাম হয় না। বাট নিয়ম হচ্ছে ভিকটিমের নাম, আপনি এটা অপরাধ, ভিকটিমের নাম পেপার পত্রিকায় প্রকাশ করা এটা অপরাধ। বাংলাদেশে এই অপরাধগুলো করার জন্য কাউকে অ্যারেস্ট করা হয় না, কোনো মিডিয়াকে ধরা হয় না, এই কারণে প্রকাশ করতে থাকে। বাট ভিকটিমের নাম প্রকাশ করা যাবে না। এবং এই যে এই কারণে এই মামলাগুলোতে সবসময় আপনারা দেখবেন অপরাধীর নাম থাকে, যেমন বারেন্দ্র কুমারের নাম ভার্সেস এম্পেররের আছে। মানে এখন তো এম্পেরর না, এখন হচ্ছে আমাদের স্টেট সিস্টেম। তো বাংলাদেশের ক্রিমিনাল মামলার ক্ষেত্রে স্টেট থাকে, সিভিল মামলার ক্ষেত্রে বাংলাদেশ থাকে। রাষ্ট্রপক্ষ সিভিল মামলা যেগুলো ডিল করে সেগুলোতে বাংলাদেশ থাকে। আর যেগুলো ক্রিমিনাল মামলা ডিল করে সেটাতে রাষ্ট্রের ভিকটিমের জায়গায় রাষ্ট্রের নাম থাকে, দ্য স্টেট থাকে। তো এই জায়গায় স্টেটের যে আইনজীবী থাকবেন, পিপি, এপিপি বা অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল বা অ্যাটর্নি জেনারেল যেই হোক, এরা রাষ্ট্রপক্ষের লয়ার, তাদের দায়িত্ব কি ভিকটিমের হয়ে ঠিকভাবে মামলাটা লড়া। সেখানে দেখা যাচ্ছে যে বাদী পক্ষের কি অপরাধীর আহ, ঠিক রকম সে জেরা করছে না, যেটা সে বাউন্ড ছিল লিগালি করতে, কিন্তু সে তার দায় দায়িত্বগুলো ঠিক রকম ভাবে করছে না। হ্যাঁ, তো সেটাও কিন্তু এক ধরনের অপরাধ হয়, কারণ সে লিগালি বাউন্ড টু কি করতে বাউন্ড, যে সে তার যা যা স্টেপ নেওয়া উচিত ওই জায়গায় নর্মাল একজন আইনজীবী যেভাবে জেরা করতো, যা যা করার কথা সেই কাজগুলো করতে সেও বাধ্য। বা একজন ডাক্তারের ওই স্টেপে যা যা চিকিৎসা নেওয়া দরকার সেটা সে দিতে বাধ্য। এটাকে বলা হয় লিগালি বাউন্ড। লিগালি বাউন্ড বিষয়টা, বা একজন টিচার সে ক্লাসরুমে যাচ্ছে তখন কিন্তু সে লিগালি বাউন্ড পড়াতে স্টুডেন্টকে। আবার একজন ব্যাংকে চাকরি করছেন, তিনি লিগালি বাউন্ড যে তার কাজগুলো করতে এবং রাষ্ট্রকে যার সেবা তার দেওয়ার কথা সেগুলো। একইভাবে একজন ম্যাজিস্ট্রেট, সেনা অফিসার, সবাই কিন্তু বাউন্ড লিগালি তাদের যে দায়িত্ব সেগুলো। তাহলে আমরা দুটা ডেফিনেশন পাই, একটা অবৈধ ইলিগাল, আর একটা হচ্ছে লিগালি বাউন্ড টু ডু 43 ধারায়। তাহলে এখান থেকে এই ডেফিনেশন থেকে প্রশ্ন আসতে পারে। আবার আসতে পারে যে ইলিগাল শব্দটা কত ধারায় আছে দণ্ডবিধিতে, লিগালি বাউন্ড টু ডু কততে আছে, বা বাউন্ড টু ডু বলতে আসলে কি বোঝায়, এটা আবার টিকা আকারে আসতে পারে রিটেনে। আপনাদের যেহেতু সময় আছে আর লিখিততে সময় দেয় না, তাই এমন ভাবে পড়েন যেন লিখিত পড়াটা আপনাদের রেডি হয়ে যায়। 44, ইনজুরি বলতে কি বোঝায়? এমনি তো আপনারা হার্ট, প্রিভিয়াস হার্ট এগুলো পড়বেনই। হ্যাঁ, বাট এখানে শুধু ইনজুরির কথা বলেছে, হার্টের কথা বলে নাই। এখানে শুধু ক্ষতি বা ইনজুরি বলতে কি বুঝে সেটা বলেছে।
বলছে যে যদি কোনো ব্যক্তির দেহ, মন, সুনাম বা সম্পত্তিতে অবৈধভাবে কোনো রূপ ক্ষতি সাধন করা হয় তবে তাকে ক্ষতি বলা হয়। সেই জায়গাতে বডিও বোঝানো হয়েছে, মনকেও বোঝানো হয়েছে, সুনামকেও বোঝানো হয়েছে। সুনাম শব্দটা রাখা হয়েছে ডিফামেশনের মামলার ক্ষেত্রে, এই ধারাটাকে ইউজ করা হয় যে সুনামকে ক্ষতিগ্রস্ত করেছে। শুধু তো আর 499 বা 500 ধারা দিয়ে দিলে হচ্ছে না, এই জায়গাগুলোতে এই আপনাদের এই ক্ষতি যে হয়েছে সুনামের, হ্যাঁ, এই ব্যাখ্যা করার সময় এই 54 ধারাটা চলে আসবে। এবং সুনাম বা সম্পত্তিতে অবৈধভাবে কোনো রূপ ক্ষতি সাধন করা হয় তখন তাকে কি বলছি আমরা? তখন ইনজুরি বা ক্ষতি বলছি। তাহলে চারটা বিষয় বলা হয়েছে। 44, 4-4, এখানে বলাও হয়েছে চারটা বিষয় ইনজুরির ক্ষেত্রে: এক দেহ, মনের, সুনামের, আর একটা হচ্ছে সম্পত্তি। জীবন, 45-এ জীবন বলতে বোঝাচ্ছে যে প্রসঙ্গে ভিন্নতর কিছু না বোঝালে জীবন কথাটি কর্তৃক মানুষের জীবনকে বোঝাবে। গরু ছাগলের জীবনকে জীবন বলে নাই দণ্ডবিধি, একমাত্র মানুষের জীবনকে দণ্ডবিধি বলছে জীবন। মৃত্যু বলতে বোঝাচ্ছে মানুষের মৃত্যু। গরু ছাগল, আপনার প্রিয় বিড়াল মারা গেল, এটারে মৃত্যু বলতেছে না। আইনের চোখে শুধুমাত্র মানুষের মৃত্যুকেই মৃত্যু ধরা হয় দণ্ডবিধির চোখে। যদিও পশু আইন যেটা আছে সেখানে আবার বিষয়টা আলাদা। যেহেতু ওটা বিশেষ আইন, তখন আবার দণ্ডবিধি প্রায়োরিটি পাবে না, ওই বিশেষ আইনটা প্রায়োরিটি পাবে। পশু সংরক্ষণেও কিন্তু আইন আছে। বন্য পশু সংরক্ষণ বা আপনি কাউকে গৃহে পালছেন, সেখানেও আপনার কিছু নিয়ম কানুন আছে। চাইলে আপনি যা কিছু করতে পারবেন না প্রাণীর সাথে। এরপরে 47-এ বলছে প্রাণী বলতে কি বোঝায়। প্রাণী হচ্ছে মানুষ ছাড়া যাদের প্রাণ আছে তাদেরকে প্রাণী বুঝাইছে। যদিও বর্তমানে এটা যখন তৈরি হয়েছে তখন তো গাছেরও যে প্রাণ আছে এই বিষয়গুলো আসে না। হ্যাঁ, থাকলে হয়তো বা গাছ বিষয়টাও এখানে থাকতো। এখানে যার মানুষ, প্রাণী বলতে মানুষ ছাড়া প্রাণী আছে যারা, তাদেরকে বোঝানো হয়েছে। প্রাণী বা জীব যাদের প্রাণ আছে তাদেরকে আসলে বোঝানো হচ্ছে। জাহাজ বলতে, নৌযান বলতে জলপথে মানুষ বা সম্পত্তি পরিবহনের জন্য নির্মিত যে কোনো যানকে বুঝাইছে। এটা ডিঙি হতে পারে। অ্যাকর্ডিং টু পেনাল কোড, জাহাজ বলতে কিন্তু আমরা জাহাজ বলতে যা বোঝাই, বড় বড় বিশাল আকারের যেগুলো, দণ্ডবিধি তা বলেনি। যদিও শিপ অ্যাক্ট আছে আলাদা, শিপের আইন আছে। হ্যাঁ, তো ওই আইনে আবার বিভিন্ন ধরনের ভেহিসেলের ডেফিনেশন দেওয়া আছে। তো বিশেষ আইন যেহেতু প্রায়োরিটি পাবে ওটা, তখন দণ্ডবিধি এটা আসলে আসবে না। অনেক ধরনের নৌকা আছে। আম, যেমন কক্সবাজারে মাছ ধরার জন্য ট্রলার গুলো, তারও অনেক ভ্যারাইটিস আছে। নর্মাল আমরা যেসব নৌযানে চড়ি তারও অনেক ধরনের আছে, নাম আছে। লঞ্চ আছে, নর্মাল নৌকা আছে, তারপরে জাহাজের মধ্যেও অনেক ধরনের নাম আছে, তারপর স্পিড বোট আছে, অনেক ধরনের আসলে আছে। এই সকল নৌযানকেই দণ্ডবিধি এক কথায় বলছে জাহাজ, বা জাহাজ বলে দিচ্ছে। হম, তাহলে জাহাজের যে ডেফিনেশন সেটা দেওয়া আছে 48-এ। 49 হচ্ছে বছর। মানে যেখানে বছর কথাটি বা মাস কথাটি ব্যবহার করা হয়েছে সেখানে বুঝতে হবে যে উক্ত বছর বা মাস ব্রিটিশ ক্যালেন্ডার। এটা আবার আপনারা ইয়েতেও পাবেন, তামাদি আইনেও দেওয়া আছে গ্রেগোরিয়ান ক্যালেন্ডার। মানে আমরা যে ইংরেজি ক্যালেন্ডারটা ব্যবহার করি 12 মাসের, এটা হচ্ছে গ্রেগোরিয়ান ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারের আগে 13 মাসের ক্যালেন্ডার ছিল একটা সময়, যেটাতে 28 দিনে মাস থাকতো। পরবর্তীতে এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার আসে, যেটাই হচ্ছে মাস কততে 12 মাসে 1 বছর, আর ওটাতে ছিল 13 মাসে 1 বছর 28 দিনে ছিল। তো 28 × 13 এমনি 364 হয়। তো পরবর্তীতে এটা আসছে,
এই যে গ্রেগরিয়ান যিনি এই ক্যালেন্ডারটা নিয়ে আসছে, সেটা হচ্ছে 12 মাসে এক বছরের একটা ক্যালেন্ডার, যেটা ব্রিটিশদের তৈরি। এটাই আমরা ওয়ার্ল্ড ওয়াইড ব্যবহার করে থাকি। যদিও ইয়েতে কোন দেশে যেন এখনো আছে এই 13 মাসেরটা, ইথিওপিয়াতে 13 মাসে এক বছর ওদের একটা আলাদা ক্যালেন্ডার ইউজ করে। যেমন আমরা বাংলা একটা ক্যালেন্ডার আছে আমাদের, ওরকম ওরা ওই ক্যালেন্ডারটা এখনো রাখছে, যে 13 মাসে এক বছর। বাট দণ্ডবিধি বলেন তামাদি বলেন, বাংলাদেশে ক্যালেন্ডার বলতে এই গ্রেগরিয়ানটাকে বুঝিয়ে হবে। এবং কোর্ট কাচারিতে এই গ্রেগরিয়ান ক্যালেন্ডারেই সময়সীমা নির্ধারণ করা হয়, যে মামলা কবে করবেন, কিভাবে করবেন, এগুলো সব ওভাবেই ঠিক করা হয়, গ্রেগরিয়ান দ্বারাই হয়। ব্রিটিশ যেটাকে বলছে আমরা। 50 হচ্ছে ধারা বলতে কি বুঝায়? আমরা আইনে তিনটা শব্দ দেখি, একটা হচ্ছে ধারা, একটা হচ্ছে আদেশ, আর একটা হচ্ছে অনুচ্ছেদ। এই কটা আমরা সব সময় দেখি। তো দণ্ডবিধিতে আমরা শুধু ধারা পাবো। আবার আমরা যদি তামাদি যাই তাহলে অনুচ্ছেদ পাবো, সংবিধান গেলে অনুচ্ছেদ পাবো। আবার যদি আমরা দেওয়ানি কার্যবিধিতে যাই, সেখানে ধারা এবং অনুচ্ছেদের সম্মিলিত ভাবে দেওয়ানি কার্যবিধিটা আবার তৈরি হয়েছে। তো দণ্ডবিধিতে শুধু ধারাই আছে, এই কারণে এখানে ধারার ডেফিনেশনটা আছে। আবার আপনারা দণ্ড ইয়েতে যে আদেশ পাবেন, আদেশকে সংশোধন করতে পারবে, ধারা কে পারবে, এগুলো আবার দেওয়ানিতে পাবেন, যেহেতু দেওয়ানির পার্ট হতে পারে। তো ধারা বলতে এখানে এটা মনে রাখবেন যে দণ্ডবিধির 50-এ ধারা দেওয়া আছে। তো ধারা বলতে এখানে কি বোঝাচ্ছে, এই বিধির কোনো অধ্যায়ে অংশসমূহের অন্যতম এমন কোনো একটিকে বুঝাবে যার পূর্বে সংখ্যাবাচক চিহ্ন থাকে। ধারার পূর্বে সংখ্যাবাচক চিহ্ন থাকে, অন্যান্য অংশ হতে এটা পৃথক করা হয়েছে। বাট আমরা যদি আদেশের দিকে তাকাই তাইলে কিন্তু এই ধারাটা ডিফেক্টেড, তাই না? আদেশেও তো সংখ্যাগত আছে, অনুচ্ছেদও তো সংখ্যাগত ব্যাপার আছে। ডেফিনেশন গুলো এক হওয়া উচিত ছিল, ধারা, আদেশ, এই জিনিসগুলো মানে ধারার এক এক বইয়ে দেখবেন এক এক ভাবে ডিফাইন করছে জিনিসটাকে। যাই হোক, দণ্ডবিধিতে যেটা করছে সেটা হচ্ছে যে এই বিধির কোন অধ্যায়ে অংশসমূহের অন্যতম এমন কোন একটিকে বুঝাবে যা পূর্বে সংখ্যা থাকবে। যেমন এটা 50 ধারা, পূর্বে কি একটা সংখ্যা আছে এবং তা অন্য থেকে তাকে আলাদা করছে, মানে সে 50, সে এটা দ্বারা তাকে অন্য ধারা থেকে আলাদা করা হয়েছে। আপনি বুঝতে পারছেন যে 50 ধারায় এটা আছে। শপথ, শপথ তো আমরা দেখি সংবিধানে সবসময় দেখি, এই যে জাস্টিসরা শপথ গ্রহণ করছে, তারপরে প্রধান উপদেষ্টা দেখলাম শপথ করে, প্রাইম মিনিস্টার শপথ গ্রহণ করে, এবং কে কার কাছে শপথ গ্রহণ করবে এটাও কিন্তু সংবিধানে একটা লিস্ট আছে। তো এখানে শপথ বলতে, ওথ বলতে কি বোঝায়? আইনের বিধান মতে শপথের পরিবর্তে গ্রহণীয় দৃঢ় প্রতিজ্ঞান্তিক অনুমোদন, মানে প্রতিজ্ঞা করবে আর কি। দেখবেন যে শপথ করার সময় কিছু কথা বলে, হ্যাঁ, প্রতিজ্ঞা করে, কোনো আদালতে হোক বা আদালতের বাইরে অন্যত্র হোক। যেমন এই যে জাস্টিস যায়, এরা কিন্তু আদালতে করে না, আদালতের বাইরে শপথ গ্রহণ করে। যে ঘোষণা কোনো সরকারি কর্মচারীর সম্মুখে হতে পারে, হ্যাঁ, যেমন অ্যাটর্নি জেনারেল, সেও করে, চিফ জাস্টিসের সামনে করে, এবং প্রধান হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে প্রদান করার জন্য আইন বলে নির্দেশ করা হয় বা ক্ষমতা দেওয়া হয়, তার শপথ শব্দটির অন্তর্ভুক্ত হবে। যখন সে আদালতে বা আদালতের বাইরে দৃঢ়ভাবে প্রতিজ্ঞা নিয়ে কোনো একটা কিছু ঘোষণা করবে, মানে আইন বলে কোনো একটা কাজ সে করবে যেটার মাধ্যমে তাকে একটা ক্ষমতা দেওয়া হচ্ছে একটা কাজ করার জন্য, তখন সেটাকে বলা হচ্ছে শপথ। অর্থাৎ এই জায়গায় তাকে কিন্তু একটা পাওয়ারও দেওয়া হচ্ছে শপথের মাধ্যমে, এবং নেওয়ার সময় সে প্রতিজ্ঞাবদ্ধ থাকে যে এই কাজটা আমি করবো, নিষ্ঠার সাথে করব। তো এই বিষয়টাকেই বলা হচ্ছে শপথ।
আচ্ছা, এগুলার কিন্তু ইংরেজি সহ পড়বেন আপনারা। হ্যাঁ, ভেসেল, ধরেন ভেসেল কততে আসে আসতে পারে। হ্যাঁ, যেমন আশ্রয়দান, হারবর, এটা অনেকেই জানে না। শুধু এটা দিয়ে যদি, হারবর দিয়ে যদি কোনো এমসিকিউ চলে আসে, আশ্রয়দান ওয়ার্ডটা দেয় নাই, তখন বিপদে পড়বেন যদি শুধু বাংলা পড়ে যান। এই টুকটাক কিন্তু আসে। আচ্ছা, সরল বিশ্বাস, সরল বিশ্বাস বলতে কিন্তু আলাভুলা বুঝায় না। হ্যাঁ, সরল বিশ্বাস বলতে আপনার যা কিছু করার আছে সব করছেন, তারপরেও ঘটনাটা ঘটছে। যেমন একটা ডাক্তার যখন অপরাধী হিসেবে অভিযুক্ত হয়, তখন ডাক্তারের কাজ কি থাকে, সে কাজটা সরল বিশ্বাসে করছে, মানে কি সে আলাভুলা খুব সহজ সরল, এটা বোঝায়। তার যা করা দরকার ছিল ওই জায়গায়, সুস্থ একজন ডাক্তার যা করতো তিনি সেই সেই স্টেপ সব নিছে, তারপরে রুগী মারা গেছে বা রুগীর একটা ক্ষতি হয়ে গেছে, কিন্তু তার তরফ থেকে কোনো রকম নেগলিজেন্স ছিল না। এটাকেই বলা হয় সরল বিশ্বাস বা গুড ফেইথ। এখানে ডেফিনেশনে বলছে যে যথাযথ সতর্কতা বা মনোযোগ ছাড়া কিছু করা হলে বা কিছু বিশ্বাস করা হলে তা সরল বিশ্বাসে করা হয়েছে বা তাতে সরল বিশ্বাস করা হয়েছে বলে পরিগণিত হবে না। অর্থাৎ আপনি যদি কোনো একটা কাজ করার সময় মনোযোগ না দেন, সতর্ক না থাকে, মানে একটু অমনোযোগিতার সাথে একটা কাজ করছেন, গুরুত্ব দিচ্ছেন না, তার মানে আপনি সরল বিশ্বাসে কাজটা করছেন না। সরল বিশ্বাস মানে হচ্ছে আপনার পূর্ণ মনোযোগ থাকবে, সতর্কতা থাকবে, যা যা করার সব করবেন। যেমন আমাদের দেশে তো আইনজীবীর অভাবে অভিযুক্ত হয় না। দেশের বাইরে দেখা যায় যে আইনজীবীর ভুলে যদি ক্লায়েন্টসের ভুল হয়, মামলা করে বসে। তো সেই জায়গায় আইনজীবীকে দেখাতে হয় একজন লয়ার হিসেবে তার যা স্টেপ নেওয়ার সব সে নিছে, তাও সে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে তার কোনো দায়ভার নাই। এটা হচ্ছে গুড ফেইথ বা সরল বিশ্বাস। 52 ক, আশ্রয়দান, মানে ইয়ে দেয় যে দেশের বাইরে মানুষ অ্যাসাইলাম নেয়, এটাকেই আর কি কিছুটা এই টাইপেরই, কিন্তু দেশের ভেতরে যখন কোনো ব্যক্তি নেয়, এটাকে বোঝাচ্ছে হচ্ছে আশ্রয়দান বা হারবো। 157 ধারা ছাড়া বা 130 ধারায় যেখানে আশ্রিত ব্যক্তিকে তার স্ত্রী বা স্বামী আশ্রয় দান বা রক্ষা করে তা ব্যতীত, মানে হাজবেন্ড ওয়াইফ একে অন্যকে আশ্রয় দেবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, এটাকে আসলে আশ্রয় দান হিসেবে ধরছে না। এটা বাদে অন্য সকল ক্ষেত্রে গ্রেপ্তার এড়ানোর জন্য কোনো ব্যক্তিকে আশ্রয় দিলে, এই যে আহ আগের দিনে মেনলি এই ধারাটা করছে ওই যে স্বদেশীদের আশ্রয় দিত বিভিন্ন জন, বড় বড় জমিদার বাড়ি বা এইগুলাতে স্বদেশীরা কিন্তু আশ্রয় নিত। এখন সেই জমিদার বাড়িগুলো যারা মূল মালিক, তারা তাদেরকে শায়েস্তা করার জন্য আসলে এই ধারাটা ব্রিটিশরা তৈরি করছে। আমরা যে ভাবি শুধু আমাদের দেশে পলিটিশিয়ানরা পচা, তা কিন্তু না। এরা শিখাই দিয়ে গেছে ব্রিটিশরা, আসল শয়তান হলো ব্রিটিশ। তো এই গ্রেপ্তার এড়ানোর জন্য কোনো ব্যক্তিকে আশ্রয়, খাদ্য, পানীয়, অর্থ, কাপড় চোপড়, অস্ত্রশস্ত্র, গোলা বারুদ বা পরিবহনের উপায় উল্লেখিত বা অনুলিখিত প্রকরণের কোনো উপায়ে কোনো ব্যক্তিকে সহায়তা করা। মনে করেন আপনি কোনো কিছু পরিবহন করতে, ট্রাক দিচ্ছেন গোলা বারুদ নিয়ে যেতে, এটাও হতে পারে আশ্রয়ের একটা পার্ট হতে পারে। আপনি তাকে কাপড় চোপড় দিচ্ছেন, অর্থ দিচ্ছেন, থাকতে দিচ্ছেন, খাদ্য দিচ্ছেন, এই সব কিছুই এই আশ্রয়দানের ডেফিনেশনের মধ্যে পড়বে। সেক্ষেত্রে আপনি আশ্রয়দানের মধ্যে অন্তর্ভুক্ত হবেন এই কাজগুলোর যে কোনো একটা যদি আপনি করেন। পানীয়, আশ্রয়, খাদ্য দিলেন বা শুধু পানি দিলেন, কত কঠোর, পানি দিলেও হবে। অর্থ, কাপড় চোপড় দিলেন, অস্ত্রশস্ত্র দিলেন, গোলা বারুদ দিলেন, পরিবহনের উপায়ে উল্লেখিত বা অনুলিখিত প্রকরণের কোন উপায়ে কোনো ব্যক্তিকে করলেন, মানে আপনি পরিবহনে হেল্প করলেন, আপনার আহ কোনো পরিবহন দিলেন তাকে, গাড়ি, সেই সময় যে সকল গাড়ি পাওয়া যেত, বা বর্তমানেও যেহেতু এই আইন আছে সেই অনুযায়ী আপনি তাকে এক জায়গা থেকে যাওয়ার জন্য আপনার গাড়িটা দিলেন। এই সব কিছু আশ্রয় দানের মধ্যে অন্তর্ভুক্ত হবে।
যে আশ্রয় দেওয়া যেখানে অপরাধ, যেখানে সেখানে সে আদৌ আশ্রয় দিয়েছে কি দেয়নি সেটা প্রমাণ করার জন্য এই 52 ক ধারাটা ব্যবহার করা হবে। এটা অ্যাকচুয়ালি ট্রায়ালে ব্যবহার করা হবে। সে ধরেন একটা বাড়িতে আশ্রয় দিছে, তো সেই বাড়ি থেকে তাকে ধরা হয়েছে। এখন সেই বাড়ির ওনার মনে করেন আমি এখন আদৌ আমি আশ্রয় দিয়েছি কি দিই নাই, আমি যে তাকে আশ্রয় দিয়েছি এটা কিভাবে অপরপক্ষের লয়ার প্রমাণ করবে? এই 52 ক ধারার ডেফিনেশনের মাধ্যমে সে প্রমাণ করবে যে আমি আশ্রয় দিয়েছি কি দিই নাই। 53, এটা বহুবার আসছে যে কয় ধরনের সাজা আছে। ছিল হলো 6 ধরনের, বেতটা ঘাতটা চলে গেছে। হ্যাঁ, আবার হচ্ছে যে ইয়েও চলে গেছে, যেটা হলো কি বলে আগে যে বনে জঙ্গলে দ্বীপান্তর যেটা ছিল আর কি, ওটা বাদ হয়ে ওইটা যাবজ্জীবনে চলে আসছে। হ্যাঁ, তো মোট ছিল আগে হচ্ছে 6টা, তার মধ্যে তৃতীয় নাম্বারটা ছিল হলো বেত্রাঘাত, যেটা বাদ দিয়ে দিছে। বর্তমানে আছে 5টা। যদি আপনাদের এমসিকিউ আসে যে কটা অপরাধ ছিল, তাহলে 6 হবে অ্যান্সার। যদি হয় যে বর্তমানে কটা অপরাধ আছে, তাহলে 5 হবে। প্রথমটা কি? মৃত্যুদণ্ড। দ্বিতীয়টা কি? যাবজ্জীবন কারাদণ্ড। তৃতীয়টা বাতিল। চতুর্থটা কি? কারাদণ্ড, যা 2 প্রকারের হতে পারে: সশ্রম বা বিনাশ্রম। পঞ্চম কি? সম্পত্তির বাজেয়াপ্ত। আর ষষ্ঠ হচ্ছে অর্থদণ্ড। এবং যাবজ্জীবন কারাদণ্ড হলে কারাদণ্ড অবশ্যই সশ্রম হবে। এই ওয়ার্ডটা প্রচুর এমসিকিউ আসে। যাবজ্জীবন এর ক্ষেত্রে কি হবে? সশ্রম। যাবজ্জীবন সশ্রম বা বিনাশ্রম হতে পারে, মানে এই টাইপের অপশন দেওয়া থাকে। বা এটা কোথায় দেওয়া আছে যে যাবজ্জীবন সর্বদাই সশ্রম হবে, সেটা হলো 53-র ব্যাখ্যাতে দেওয়া আছে। হ্যাঁ, এই 53 ধারাটা খুব ভালো করে আপনারা মুখস্থ করবেন যে কত ধরনের সাজা বর্তমানে বাংলাদেশে আছে, কত ছিল। আর এখান থেকে পর পর 2-3বার প্রশ্ন আসছে। 13তে বোধহয় আসছে, এরপরে সম্ভবত 15তে প্রশ্ন আসছে। হ্যাঁ, বহুবার তার আগেও আসছে, পরেও আসছে, বহুবার বিভিন্ন ভাবে আসছে। যেমন এই যে সশ্রম বিনাশ্রমের ব্যাপারটা, যাবজ্জীবন, সেটা থেকে আসছে। সহজ এবং বহুবার আসা একটা সেকশন। 54, মৃত্যুদণ্ড হ্রাস করো। মৃত্যুদণ্ড হ্রাস কে করতে পারে? এটা হচ্ছে হ্রাস, কমিউটেশন। এটা কিন্তু তাকে ছেড়ে দিচ্ছে না বেকসুর, খালাস করে দিচ্ছে না। ওটা প্রেসিডেন্ট পারে, সরকার সময় দিতে পারে, কমিউটেশন করতে পারে একটা সেন্টেন্সকে। কোনটা? মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ডকে কমাবে সেটা পারে হচ্ছে সরকার। মৃত্যুদণ্ড দান করা যেতে পারে এরূপ প্রত্যেক ক্ষেত্রে সরকার অপরাধকারীর সম্মতি ব্যতি রেখে, অর্থাৎ যিনি অপরাধ করেছেন তার অনুমতি নেওয়ার দরকার নাই সরকার। সরকার নিজ উদ্যোগে কি করতে পারে? উক্ত দণ্ডকে এই বিধি বা আইন বলে ব্যবস্থিত অন্য যে কোনো স্বল্পদণ্ডে রূপান্তরিত করতে পারে। মানে যে কোনো মেয়াদের দণ্ডে সে সরকার কমায় দিতে পারে। এটা সরকারকে ধারা, সরকারের পাওয়ারের একটা ধারা, বাট সে হ্রাস করতে পারে, সে কিন্তু বেকিসুর খেলাই দিচ্ছে না। এক্ষেত্রে আরেকটা ব্যাপার হচ্ছে অপরাধীর অনুমতি নেওয়া লাগছে না। এটা একটা পয়েন্ট, এটা এমসিকিউ আসে অনেক ক্ষেত্রে, যে ক্ষেত্রে অপরাধকারীর অনুমতি নিতে হবে কি হবে না সরকারের, বা এর মধ্যে সত্য ওয়ার্ড কোনটা বলেন। হ্যাঁ, তার মধ্যে সরকারের অনুমতি নিতে হবে এরকম একটা ওয়ার্ড দিয়ে দিন। এভাবেও আপনাদের এমসিকিউ আসতে পারে। তবে আজকের যে স্লাইড, এখান থেকে একটা প্রশ্ন আপনাদের আসবে, প্রতি বছরই আসে। আর সাধারণত 1 থেকে 55 এ পর্যন্ত 2টা প্রশ্ন চলে আসে। আবার প্রশ্নের মান একটু কঠিন হলে একটা আসে, বাট আসে। 55-তে বলছে যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস বা পরিবর্তন। এই আগেরটা ছিল মৃত্যুদণ্ড। 54, 55 সরকারের ধারা, এটা হচ্ছে যাবজ্জীবন। যাবজ্জীবন হ্রাসও করতে পারে, পরিবর্তনও করতে পারে। তবে হ্রাস করলে সর্বনিম্ন অনূর্ধ্ব 20, মানে অন্তত 20-এ আনতে হবে।
হ্যাঁ, 21 বছর বা 22 বছর এরকম, বা 20 বছর 1 দিন, 20 বছর 2 দিন, এরকম পানিশমেন্টও দেওয়া যাবে না। যখন সরকার এটাকে পরিবর্তন করে কমাবে, তখন তাকে ন্যূনতম অনূন্য 20 বছরে নিয়ে আনতে হবে, মানে 20-এর অধিক যাইতে পারবে না একবার কমাতে থাকলে। এখানে বলছে যে যাবজ্জীবন কারাদণ্ড দণ্ড হ্রাস বা পরিবর্তন, যে সকল মামলার ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডাজ্ঞা বা কারাদণ্ড আদেশ প্রদান করা হয়, তার প্রত্যেক ক্ষেত্রে সরকার অপরাধীর সম্মতি ব্যতীত, এটাও একই কথা, অপরাধীর পারমিশনের দরকার নাই, দণ্ডাদেশের বর্ণ অনূর্ধ্ব 20, মানে সংখ্যাটা আর কি, মধ্য 20 বছর মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে পরিবর্তন করতে পারে। আমরা দেখেছি যাবজ্জীবন সশ্রম হলো, কিন্তু ওটা তো যাবজ্জীবন না, কমায় আসতেছে, তখন সেটা সশ্রমও দিতে পারে চাইলে সরকার, কমায় বিনাশ্রমও দিতে পারে। সাধারণত এগুলো পলিটিক্যাল ক্ষেত্রে এই ধারাগুলো ইউজ করে, একদল আসলে তখন তার কর্মীদেরকে আর কি ছাড়াই দেয় এইসব ধারা ব্যবহার করে, রাজনৈতিক ধারায়। এসব ধারা সারা জীবনই থাকবে, কারণ সব দলের এগুলো দরকার লাগবে। এরপর 55 ক বলছে রাষ্ট্রপতির বিশেষ অধিকার সংরক্ষণ, যে 54 ধারা বা 55 ধারার কোনো বিধান দ্বারাই রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন এবং মৃত্যুদণ্ড মৌকুব বা স্থগিত বা দণ্ডাজ্ঞা হ্রাসের অধিকার ক্ষুণ্ণ হবেন। অর্থাৎ 54 বা 55 ধারা দ্বারা রাষ্ট্রপতির কোনো পাওয়ার কমানো হচ্ছে না। সে কোনো একটা মৃত্যুদণ্ড মৌকুব করে দিতে পারে, স্থগিত করতে পারে, বা হ্রাস করতে পারে। তো মৌকুব করে দিলে কি বেকসুর খালাস দিয়ে দিতে পারে। প্রেসিডেন্টের কিন্তু সবচেয়ে বেশি পাওয়ার দিচ্ছে এই জায়গাটাতে, এবং প্রচুর। এই কিছুদিনের মধ্যে কিন্তু এইরকম আমরা অনেক দেখছি, এই সেকশনটা ইউজ এখন কোর্টে সবচেয়ে বেশি। 57, এটাও খুব ইম্পর্টেন্ট ধারা। সেটা হচ্ছে ভগ্নাংশ। এই যে আমরা বলি যাব, এটা প্রচুর এমসিকিউ আসে, যাবজ্জীবন বলতে কত বছর বোঝানো হয়, ওটার বোঝানো হচ্ছে 30 বছর। এখন এটা কত ধারাতে আছে? 57 ধারাতে আছে। আর সাজার মেয়াদের ভগ্নাংশ বা ফ্র্যাকশন অফ টার্মস অফ পানিশমেন্ট কত ধারাতে আছে? 57 ধারাতে আছে। সাজার মেয়াদের ভগ্নাংশ হিসেবের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড 30 বছর মেয়াদের কারাদণ্ডের সমান বলে গণ্য করা হবে। অর্থাৎ যাবজ্জীবনে 30 বছর হয়, আমৃত্যু জেল কিন্তু দেয় না। হ্যাঁ, এটা যাবজ্জীবনের সাজার ক্ষেত্রে 30 বছর দেওয়া হয়, যাবজ্জীবন বলতে 30 বছর বোঝানো হয়। এটাও প্রচুর এমসিকিউ আসে। এটা 55 ক, তারপরে 55, 54, এগুলো সবই, তারপর 34 থেকে 38, তারপরে যে সাজার প্রকারভেদ, এই কটা ধারা খুব গুরুত্বপূর্ণ এবং সেভারাল টাইমস আসছে আপনাদের বার পরীক্ষাতে। আজকের স্লাইড হচ্ছে এই পর্যন্ত, রেকর্ডটা বন্ধ করে দিই।